স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর পল্টনে ইআরএফ অডিটোরিয়ামে বর্তমান অর্থনৈতিক অবস্থা ও বাজেট জরিপ 2023-এর ফলাফল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থনীতিবিদ ডক্টর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভাবে জানি যে দুটি প্রতিযোগিতা ব্যতিরিকে দুটি যে এলএনজি কন্ট্রাক্ট ছিল নতুন দুটি, সেটাকেও বাতিল করা হয়েছে। সেই হিসেবে একই রকম ভাবে নতুন ভাবে গ্যাস এবং তেল খননের ক্ষেত্রে সরকারি এবং বৈদেশিক উদ্যোগকে ত্বরান্বিত করার চেষ্টা হচ্ছে। আপনারা সেগুলো লক্ষ্য করে দেখবেন। সেহেতু জ্বালানি এবং ব্যাংকিং খাতে বেশ কিছু স্পষ্ট কতগুলি পদক্ষেপ আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি কোথায়? আর দেখতে পাচ্ছি যে সরকারি যে বিনিয়োগ বা সরকারি যে ব্যয় কাঠামো আছে সেটার ভিতরেও কিছু বিবেচনা প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। অনেক প্রকল্প যেগুলিকে অপ্রয়োজনীয় মনে করা হয়েছে সেগুলিকে বাতিল করা হয়েছে। অনেক প্রকল্প যেগুলিকে শেষ না করলে না সেগুলোকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ব্যবস্থা করা হচ্ছে। নতুন ধরনের কোনো প্রকল্প বড় বড় আসার ক্ষেত্রে অনেক বেশি সংযম প্রদর্শন করা হচ্ছে। সেহেতু আমরা দেখছি যে রাষ্ট্রীয় বিনিয়োগের ক্ষেত্রেও একটা দক্ষতা বৃদ্ধি করার এবং একটা কিছু সুচারু করার ব্যাপারে একটা উদ্যোগ আছে। একই রকম ভাবে কর আহরণের ক্ষেত্রেও আপনারা জানেন যে আমাদের রাজস্ব বোর্ড একটি বড় বিষয়। এখানে আমাদের এটা আপনারা পরশুদিন আমাদের আলোচনা শুনলে পরে বুঝবেন যে কিভাবে ব্যক্তি খাতের লোকেরা রাজস্ব বোর্ডকে তাদের সবচেয়ে বড় ফ্র্যাঙ্কেনস্টাইন হিসেবে মনে করে। সেই আলোচনা আরেকদিন হবে। কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন উদ্যোগ আছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং কর আহরণের মাত্রা খুব খারাপ না এই অন্যান্য বছরের তুলনায় এই বছরে যেটুকু আসছে। এবং সেই ক্ষেত্রে প্রত্যক্ষ করের উপরে জোর দেওয়া এবং পরোক্ষ করের চেয়ে কম, সেইটার ব্যাপারেও আমরা কিছু কিছু উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। সরকারের পক্ষ থেকে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে টিসিবি এবং অন্যান্য ক্ষেত্রে আপনার অর্থ ভোগ্যপণ্যকে দিয়ে এই মুহূর্তে মূল্যস্ফীতির চাপকে সহনীয় রাখার ক্ষেত্রে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তদের ক্ষেত্রে এইটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু বিস্তারিতভাবে বললে পরে এগুলি অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ আছে। এটার সাথে বৈদেশিক লেনদেনের ভারসাম্য আনা, বিদেশিদের সাথে অর্থায়ন করার ব্যাপারে বাজেটীয় সমর্থন এবং ব্যালেন্স অফ পেমেন্টের আমাদের সমর্থনের ক্ষেত্রে উদ্যোগ আছে, এটা আপনারা জানেন, আইএমএফ সহ। আইনজীবী হত্যাকাণ্ডে ইসকন বাংলাদেশকে যেভাবে জড়ানো হচ্ছে তা অন্যায়, অপচেষ্টা বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে একথা বলেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি দাবি করেন, আইনজীবী হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, ভারতের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। সকাল 10টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালতের সামনে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। এ সময় চিন্ময় কৃষ্ণকে শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে তার বিচারের দাবি জানানো হয়। একই সাথে সাইফুল হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান তারা। মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে জামিন মঞ্জুর করা হয়। এদিন সকাল 10:30টার দিকে তিনি আদালতে উপস্থিত হন উর্মি। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত উর্মির জামিন মঞ্জুর করে। 8ই অক্টোবর শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে 28 নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করে। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা। শ্রমিকদের 1 মাসের বকেয়া সার্ভিস বেনিফিট এবং কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে 6 থেকে 9 মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে সকাল 9টা থেকে মহাসড়ক অবরোধ করা হয়। এদিকে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা। শিল্প পুলিশ জানিয়েছে মালিকপক্ষ ও বিক্ষুব্ধদের সাথে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নভেম্বরের শেষ সময়ে এসে শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। গতকাল ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়লেও সকালে কুয়াশা দেখা যায়নি। পূর্ব আকাশে দেখা মিলেছে ঝলমলে সূর্য। তবে হিমেল হাওয়া থাকায় শীত অনুভূত হচ্ছে বেশ। গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মজীবীরা ছুটে চলেছেন কর্মস্থলে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নামছে, যা অব্যাহত থাকবে। আজ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের কথা থাকলেও যাত্রী সংকটে পিছিয়ে গেল সময়। তবে 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করার নতুন সিদ্ধান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রশাসন ও জাহাজ মালিক কর্তৃপক্ষ। চলাচলের অনুমতি পাওয়া জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক নূর মোহাম্মদ জানিয়েছেন তাদের জাহাজের ধারণ ক্ষমতা 350 জন, অথচ টিকিট বুকিং 100 জনেও গড়ায়নি। এ কারণে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না। ফলে 3 দিন পিছিয়ে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বরে রাত্রি যাপনের নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটকদের অনীহা বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপস থেকে সংগৃহীত ট্রাভেল পাসধারী পর্যটকরা অনুমোদিত জাহাজে ভ্রমণ করতে পারবেন। নাটোরে 7 দিনের ব্যবধানে আবারও লালপুরে রেল লাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ট্রেন চলাচল করছে ধীর গতিতে। রেলওয়ের কর্মীরা জানান সকালে লাইন পরিদর্শনের সময় আজিমনগর স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিলের কাছে ডাউন লাইনে ফাটল দেখা যায়। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন খাঁ জানান রেল লাইনে ফাটলের ঘটনা অস্বাভাবিক নয়। লাইন কিছুটা পুরাতন হয়ে গেলে বা স্লিপারের নিচ থেকে পাথর সরে গেলে ফাটল দেখা দিতে পারে। এরই মধ্যে মেরামতের কাজ শুরু করেছেন কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তা বোমা হামলার হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা FBI। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান ট্রাম্পের বেছে নেওয়া ক্যাবিনেট সদস্য ও প্রশাসনিক কর্তাদের মধ্যে বেশ কয়েকজন মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে বোমা হামলার হুমকি পান। 1 শতাব্দী পর নভেম্বরে রেকর্ড পরিমাণ তুষারপাত দেখছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির রাজধানী সিউলে 16 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। থমকে গেছে স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে সিউলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 2 জন। দেশজুড়ে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। বরফে ঢেকে গেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। শ্বেত শুভ্র এই তুষারপাত রেকর্ড ভেঙেছে 1960 সালের।
বুধবার সিউলে তুষারপাত হয় ১৬ সেন্টিমিটার পর্যন্ত। এর আগে ১৯৭২ সালের নভেম্বর মাসে এই শহরটিতে সর্বোচ্চ তুষারপাত হয় ১২.৪ সেন্টিমিটার। স্বাভাবিক তুষারপাতে রাজধানী সহ পুরো দেশ থমকে গেছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, থমকে গেছে জীবনযাত্রা। বন্ধ রাখা হয়েছে শত শত হাইকিং ট্রেইলও। সড়ক দুর্ঘটনা ও অন্যান্য তুষার সম্পর্কিত ঘটনা এড়াতে সব জরুরি সেবাকর্মী ও সরঞ্জাম মোতায়েনের জন্য নিরাপত্তা ও পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, মূলত সমুদ্র পৃষ্ঠের উপর তাপমাত্রার বৈষম্য এবং ঠান্ডা বাতাস ভারী তুষারপাতের কারণ। আর ভারী তুষারপাত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে দেশের অধিকাংশ স্থানে। অপ্রত্যাশিত এই তুষারপাত দেশটির স্বাভাবিক জনজীবনকে স্থবির করে দিয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয় আবারও দেখা দিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই ভবিষ্যতে ক্ষতি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করছেন তারা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।